আরে ঘুমাওনি তুমি? না, চেষ্টা করছি। মাথা কি বেশি ব্যথা করছে? কফি বানিয়ে দিই? কথাটা হাসির হলেও আমার কফি খেলে মাথা ব্যথা বাড়ে, কমে না। তাহলে মাথায় একটু তৈল দিয়ে দিই? লাগবে না আপু, একটু ঘুমালে সব ঠিক হয়ে যাবে। সমস্যা হলে বিনা দ্বিধায় বলো। না, আমি ঠিক আছি, সমস্যা নেই। একটা কথা জিজ্ঞেস করি, যদি কিছু মনে না করেন। হ্যাঁ বলো, মনে করার কিছুই নেই। আপনার বিয়ে হয়েছে কত বছর? আমরা পড়া অবস্থায় বিয়ে করি, প্রায় 5 বছর হলো। বাচ্চা নেননি? প্রথম 2 বছরের মাথায় একবার আমি প্রেগনেন্ট হই, কিন্তু সে পৃথিবীর মুখ দেখার আগেই আমাদের ছেড়ে চলে যায়। সরি, অজান্তে কষ্ট দিয়ে ফেললাম। না ঠিক আছে। আর না, তারপর আমি আর রাজের ভাইয়া ডিসাইড করেছি আর বাচ্চা নিব না। আমাদের একটা বাচ্চা আছেই তো। কই, আমি তো একবারও দেখলাম না তাকে। হা, আমার ছেলের বউ হিসেবেই তো তোমাকে চাইছি। মানে রাজ? হ্যাঁ, আমি চাই না রাজের ভালোবাসার ভাগ আর কেউ নিক। ওকে কেউ কিছু বললে আমার সহ্য হয় না। রাজ সত্যিই ভাগ্যবান। তুমি রাজি হলে কিন্তু আমি সবচেয়ে ইয়াং শাশুড়ি হয়ে যেতাম। আচ্ছা ঠিক আছে, আর কিচ্ছু বলবো না। রাজের জ্বর কমেছে? আমি বললো তোমার সন্দেহ দূর হবে না। তুমি বরঞ্চ একবার নিজে গিয়ে দেখে আসো। আচ্ছা চলো, আমি নিয়ে যাচ্ছি। না ঠিক আছে। ওই যে তোমার রাজ। যাও ভিতরে, আমি একটু আসছি। ওর ভাইয়াকে গুড নাইট বলে আসি। অরিন ভেতরে গিয়ে রাজের মাথায় হাত দিয়ে দেখছে জ্বর কমেছে কিনা। আচমকা অজানা এক স্পর্শে ঘুম ভেঙে যায় রাজের। আরে মায়াবতী, আপনি? জ্বর কমে গেছে তোমার? গুড মর্নিং। সকাল হয়ে গেছে মনে হয়। কখন যে ঘুমিয়ে গেছি। দাঁড়ান, উঠছি, মাথায় লাগছে। সকাল হয়নি বুদ্ধু, মাত্র রাত 1:30 বাজে। আর উঠতে হবে না, শুয়ে থাকো। ও, আমি ভাবলাম সকাল হয়ে গেছে। আপনি ঘুমাননি? হ্যাঁ, ঘুমোতে যাব। যাবার আগে তোমাকে দেখতে আসলাম। রাতে খাইছেন? খাইছি। সবাই কি ঘুমিয়ে গেছে? না কেন? না মানে, আমার না ক্ষুধা লাগছে খুব। আম্মু বা ভাবিকে একটু রেখে দিবেন? তোমার আম্মু আব্বু শুয়ে পড়েছে, আর তোমার ভাবি এখানেই ছিল, তোমার ভাইয়ের সাথে দেখা করতে গেছে। এখনো ঘুমাওনি তুমি? কি করে ঘুমাবো? কেন? বেডে শুয়ে বালিশ মাথায় দিয়ে। সেটা তো আমিও জানি। তো ঘুমাওনি কেন? তুমি বোঝো না? আমি কি জ্যোতিষবিদ্যা জানি নাকি? কেউ না বললেই বুঝবো। হুম কথাটা যদি তোমার ছেলের হতো, তাহলে ও মনে মনে কিছু বলার আগেই তুমি জানতা। শুধু আমার বেলায় কেন এমন করো? এই তুমি আমার রাজকে হিংসে করো নাকি? একটু তো লাগেই। খবরদার, এই কথা মাথায়ও আনবা না। আনলে কিন্তু আজকের মতো রোজ গেস্ট রুমেই রাখবো। হুম একটু ঘুম পাতায় দাও না গো। তুমি কি ছোট বাচ্চা নাকি গো? এখন অন্তত তাই ভাবো না প্লিজ। বলো, কি করা লাগবে? বলবো? বলো না। 10টা পাপ্পি আর একটা টাইট হ্যাপি। এতগুলা? না, পারবো না। না। প্লিজ 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 বাবু। তারপরও বেশি হয়ে যাচ্ছে কিন্তু। ওকে, তোমার ইচ্ছে মতো। একটা গুড নাইট পাপ্পি হতে পারে, আর কিচ্ছু না। আর ঝাপ্পিটা? একটাই। ওদিকে অরিন মনে হয় বেচারি একা বসে আছে। সবার সব আছে, শুধু আমি বেচারা, প্রতি অবেচার সবার। ঠিক আছে, কি আর করার। গুড নাইট মাই সুইট হাজব্যান্ড। গুড নাইট, লাভ ইউ বউটা। লাভ ইউ টু। ঘুমাও। কি ব্যাপার, ঘুম ভাঙছে আমাদের হিরোর? হ্যাঁ ভাবি, কই ছিল বলো তো? তোমার খুঁজতেছে। সে থাকতো, আমাকে খুঁজতেছো, কাহিনী কি ভাই? ক্ষুধা লাগছে, আর সে তো আমাদের বাসায় কোথায় কি আছে চেনে না। আমি না হয় আসি আপু। কেন? তুমি কই যাবা? আমি খাবার এনে দিচ্ছি, তুমি খাওয়াও। না না আপু, আপনি খাওয়ান, আমি একটু ঘুমোতে যাচ্ছি। কেন? সিরাজগঞ্জ তো ঠিকই খাওয়াইছো। সেটা তো আপু বিপদে পড়ে, আর তখন তো আপনি ছিলেন না। মায়ের চেয়ে সন্তানকে আর কেউ অতটা কেয়ার করতে পারে না। তা ঠিক, কিন্তু আমি তো এখন বুড়ো হয়ে যাচ্ছি, তো আমার পরের দায়িত্বটা তো তোমারই নিতে হবে। বুড়ো মানে? আরে দেখো না, এত বড় একটা ছেলে আছে, লম্বায় আমার থেকে অনেক বড়। কিছুদিন পর আমার ছেলেটার বিয়ে হবে, তারপর আমার নাতিপুতি হবে।
তাহলে বুড়ো হয়ে গেলাম না? নিকিতার কথা শুনে তিনজন মিলে খুব হাসছে। অরিন বসে আছে, নিকিতা রাজকে খাওয়াচ্ছে। তুমিও খাবা নাকি? রাজের সাথে তোমাকেও খাওয়াই দেই। না আপু, আমি কিছুই খাবো না। অরিন আর নিকিতার ঘুমোতে ঘুমোতে প্রায় 2:30 বাজলো, অথচ ফজরের আজান দেবার আগেই ঘুম থেকে উঠে অজু করে নামাজে দাঁড়িয়ে গেল অরিন। এই বিষয়টা রাজের বাবার চোখ এড়ায়নি, তার বিষয়টা খুব ভালো লেগেছে। একটু পর নিকিতা সহ সবাই উঠে নামাজ পড়ে নিল। পরিবারের প্রতিটা সদস্য নামাজ পড়ে। রাজ মাঝে মধ্যে ফজর নামাজটা মিস করে। বাসায় বাবার ডাকাডাকিতে উঠতেই হয়, বাহিরে গেলে আর হয় না। নামাজের পর নিকিতা কোরআন পড়ে, অরিনও পড়ে, আর দুজন মিলেই পড়ছে। এর থেকে সুন্দর সময় আর কি হতে পারে রাজের মা? হ্যাঁ, সত্যি খুব সুন্দর সময়। জানি না কবে সত্যি হবে এই সময়টা। হ্যাঁ, ঠিক বলেছে। আল্লাহর কাছে এটাই চাওয়া, এই সকালটার মতন জীবনের বাকি সকালগুলো ঠিক এরকমই মধুর হোক। আল্লাহ কবুল করুক তোমার চাওয়া। চলো রাজকে দেখে আসি, ওর জ্বরটা কমলো কিনা। হ্যাঁ চলো। আরে দেখো রাজের মা, যা দেখতে যাচ্ছ সে আমাকেই দেখে আসছে। গুড মর্নিং বাবা আম্মু। গুড মর্নিং। এখন কেমন লাগছে? এদিকে বস। জ্বর নেই তো এখন? হ্যাঁ আম্মু, জ্বর নেই, কিন্তু দাঁড়াইতে পারতেছি না। মনে হচ্ছে কেউ পেছন থেকে ধাক্কাধাক্কি করছে। মাথাটা প্রচণ্ড ঝিমঝিম করছে। অনিয়ম করে খাওয়া আর এই জ্বর, এত দুর্বল হৃদয় হয়ে গেছিস। 2-3 দিন ঠিক মতন খাবার খেলেই ঠিক হয়ে যাবে, ভয়ের কিচ্ছু নেই। বাবা, একদিনে ভালো হওয়ার মেডিসিন নাই? কেন, যুদ্ধে যাবি নাকি? এই তুমি সকাল সকাল আমার অসুস্থ ছেলের সাথে কি শুরু করলা? তুমি যাও এখান থেকে। যাচ্ছি। তোমার পাগল ছেলেকে সামলাও তুমি। আমি আমার রুমে যাচ্ছি, আমার চাটা পাঠায় দিও। যাও না, এখানে আপনাকে কে থাকতে বলেছে? আপনি থাকলে আমি আরও অসুস্থ হয়ে যাব। এই রাজ, চুপ কর তো। আর তুমি যাও, আমি চা পাঠিয়ে দিচ্ছি। নিকিতা কোরআন পড়া শেষ করে কিচেনে ঢুকলো। অরিনও সাথে গেল নিকিতাকে সাহায্য করতে। আরে তুমি কাজ করছো কেন? একটু হেল্প করি। না বাবা থাক, পরে বলবা বিয়ের আগে আমারে দিয়ে কাজ করাচ্ছে। এরা ভালো মানুষ না, তুমি বরঞ্চ বসেই থাকো। আপু প্লিজ রাগ করবেন না, আমার মনে হয় এই বিষয়ে আর কথা না বলাই ভালো। ওকে, কষ্ট পেলে সরি, তবে আপাতত চুপ। সময় পেলে পরে বলবো কিন্তু। দিন, আমি করি কাজগুলো। যার চারদিকে এত গুণ, তার রান্না টেস্ট করা উচিত। আফটার অল আমার ছেলের বউকে তো যাচাই বাছাই করতেই হবে আমার। ওকে, আজকে সকালের রান্নাঘর তোমার, সব কিছু আছে, তোমার ইচ্ছে মতো ডিশ বানাও। কার কি পছন্দ আমি তো কিছুই জানি না। মোটামুটি ভাবে সবাই সবকিছু খায়, জাস্ট রাজ কিছু কিছু জিনিস খায় না। তাহলে কি করব? আমি কিছুই বলবো না, পুরো দায়িত্ব তোমার। কোনো কিছু দরকার হলে ডাক দিও, আমি ড্রয়িং রুমেই আছি। অরিনের কোনো কথা না শুনে হনহন করে ড্রয়িং রুমের দিকে পা বাড়ালো নিকি। কিছু বুঝতে পারছে না অরিন। অবশেষে বিসমিল্লাহ বলে শুরু করলো, যা হবে। কি ব্যাপার, আজ সকালে নাস্তা পাবো না নাকি? সবাই এখানে? সময় হলে স্পেশাল খাবার বাবা। আলাদিনের চেরাগ পাইছো নাকি? জিন মহোদয় রান্না করে দিয়ে যাবে। অনেকটা তাই ভাবতে পারো। মা, কি ব্যাপার বলো না। অরিনকে রান্না করাচ্ছে নিকিতা। আরে তুমি গেস্টকে দিয়ে রান্না করাচ্ছ মানে? দেখো, ভাববে তুমি জ্বলাচ্ছ। আর কখনোই আসবো না। প্রথম কথা হচ্ছে সে কোনো গেস্ট না, সে এই বাড়ির ছোট বউ ওরফে আমার ছেলের বউ। আর দ্বিতীয়ত আমি তার সেকেন্ড শাশুড়ি, আর শাশুড়িদের একটু কড়াই থাকতে হয়, বউদের হাতের মধ্যে রাখতে হয়। মা, দেখছো না তোমার মেয়ের কথা? তুমিও কড়া হইবা আজ থেকে ওর ওপর। মা আমাকে ভুল করলে মারতেও পারে, বকতেও পারে, সেই রাইট তার আছে। আপনার মাতাব্বরি করা লাগবে না। কে কাকে দিয়ে রাধাচ্ছে ভাইয়া? আরে আমার 2 পল্টন, কি খবর? ভাবি আলহামদুলিল্লাহ ভালো। তবে গতকাল রাতে আপনার থেকে রাজের কথা শুনে খারাপ লাগছে। বেশি রাত হওয়াতে আর আসা হয়নি রাতে। রাজ কই? রাত শুয়ে আছে ওর রুমে, যাও ভিতরে যাও। কেমন আছিস তুই? ভালো রে, তোরা? আছি আলহামদুলিল্লাহ। তোকে খুব মিস করতাম।
আমি কিন্তু মিস করি নাই। হ্যাঁ, সেটা অবশ্য আমরা জানি আপনি কেন মিস করেন নাই। তা কতদূর এগুলো? সেটা তো সিক্রেট, বলা যাবে না। আমাদের বলা যাবে না, সমস্যা পরে শুনে নিব। তা তাকে রেখেই চলে আসলি যে? কে বলছে তাকে রেখে আসছে? মানে? সে তো আমাদের বাসায়, বউকে কেউ রেখে আসে নাকি? মানে কি, তুই বিয়েও করছিস আর আমরা জানি না? দেখ ভাই, এই কথা বিশ্বাস করতে পারি যে আমাদের ছাড়া তুই বিয়া করতে পারস, কিন্তু এটা বিশ্বাস হয় না ম্যাম রাজি হবে। এটা অবিশ্বাস্য। কেন, আমি কি খারাপ নাকি যে রাজি হবে না? না, তা নয়, কিন্তু এত তাড়াতাড়ি কিভাবে? বিশ্বাস না হলে কিচেনে গিয়ে দেখো, আমাদের জন্য রান্না করছে সে। সত্যি? এই পল্টনের দল চলে আসো, খাবার রেডি। রাজ আস্তে আস্তে ওদের সাথে ডাইনিং এ গিয়ে বসলো, কিন্তু সাকিব আর রাতুল নিজের চোখকেও বিশ্বাস করতে পারছে না। তবে কি সত্যি রাজ? কিন্তু বিশ্বাসই হচ্ছে না। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং। কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি? হ্যাঁ আলহামদুলিল্লাহ। সাকিব ভাবি বলে ডাকতে যাচ্ছিল অরিনকে, রাতুল আটকালো। সাকিবের মনের সন্দেহ দূর করতে নিকিতাকে টেনে দূরে নিয়ে গেল। এই ভাবি রাজ যে বিয়েও করেছে, আগে তো বললা না? কি? রাজ কবে বিয়ে করছে? বিয়ে না করলে ম্যাম এখানে কেন? নিকিতা সবকিছু খুলে বলল, কিভাবে অরিন আজ ওদের বাসায়। ও তাই বলো। এই রাজ বলতেছে বিয়ে করছে। হয়তো মজা করছে, চলো খাবে। মোটামুটি ভাবে অনেক কিছুই রান্না করেছে অরিন। সবাই খাবার টেবিলে বসে আছে। নিকিতা অরিনকে বসতে দিয়ে সবাইকে খাবার দিচ্ছে। সবাই একবার খাবার মুখে দেবার পর চুপ হয়ে গেল। অরিন বিষয়টা লক্ষ্য করে। কি হয়েছে? খাবার ভালো হয়নি? ওয়েট ওয়েট, আমি আগে একটু খেয়ে দেখি। নিকিতাও খাবার মুখে দিয়ে চুপ হয়ে গেল। টেনশন এবার একটু বেশি বেড়ে গেল, আর সেটা বোঝা যাচ্ছে অরিনের ফেসটা দেখেই। এই সকালে ঠান্ডা আবহাওয়া, উপরে ফ্যান চলছে, তার মাঝেও ঘামছে অরিন। সবাই অরিনের দিকে তাকিয়ে আছে। বিষয়টা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে দেখে রাজের বাবা নীরবতা ভেঙে, আরে মা, এত ভয় পাচ্ছ কেন? এটা কি কোনো বোর্ড এক্সাম নাকি? যদি খারাপও হয় তাতেও তো ভয়ের কিছুই নেই। আমরা তো কিছুই বলবো না তোমাকে। আর আমার জানা মতে সবার চুপ করে থাকার আসল কারণ খাবার একটু বেশি মজা হয়েছে। জানি না ভাত কতগুলা রাঁধছো, আমার কাছে মনে হচ্ছে হাফ কেজি আজ আমি একাই খেয়ে নেব। এবার অরিন নিজেও খাবার মুখে দিয়ে দেখলো। না, সব তো ঠিকই আছে। তাহলে এবার একটু চিন্তা কমেছে। কেন যেন এর মাঝেও বারবার অরিনের চোখ রাজের দিকেই যাচ্ছে। রাজ তো কিছু বলছে না, ওর কাছে বুঝে ভালো লাগেনি। শেষে এমন হলো। সকালের খাবার শর্ট পড়ে গেল। সবাই খুব প্রশংসা করলো, কিন্তু রাজ কিছু বলেনি। এর কারণ খুঁজে পাচ্ছে না অরিন। খাবার পালা শেষ। অরিন সবার থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলো। রাজের মা, বাবা, ভাইয়া, ভাবি ওখানেই থাকতে বলেছিল, কিন্তু অধিকার না থাকায় হয়তো জোর করতে পারেনি। বাসায় এসে পুরো বাড়িটা পরিষ্কার করছে অরিন। অরিনের বাবা একজন সরকারি কর্মকর্তা ছিল। সারা জীবনের সঞ্চয় থেকে 8 ডেসিমেলের জায়গার ওপর এই 3 তলা বাসাটা করেছে। উপরে অরিনরা নিজেরাই থাকে, আর নিজের 2 তলা ভাড়া দেওয়া আছে। কয়েকদিন না থাকায় পুরো বাসায় ধুলো জমে আছে। পুরো বাসা পরিষ্কার করে রান্না উঠিয়ে দিল। একা মানুষ, তাই বেশি কিছু করলো না। ফ্রিজ থেকে মাংস বের করে রান্না করলো। রান্নার শেষে গোসল করে বের হতেই কলিং বেলের আওয়াজ। হে আপু, কেমন আছো তুমি? কখন আসলা? আরে রিমি, আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? ভালো আছি, কিন্তু তোমাকে ভীষণ মিস করেছি। তাই নাকি? তা মিস করার আসল কারণটা কি? তেমন কিছু না আপু, এমনি। আমি যে রিমিকে চিনি সে এমনি এমনি কাউকে মিস করার মেয়ে না। একটা কারণ আছে। তুমি তো জানোই তোমার কাছে সব শেয়ার না করা অবধি ভালোই লাগে না আমার। ফোনে বলতে পারলাম না, ফোনে বলতে পারতাম, কিন্তু ফেস টু ফেস কথা বলে যে শান্তি সেটা পাবো না, তাই ফোন করিনি। বুঝলাম। তুমি বসো, আমি কাপড়গুলো ছাদে দিয়ে আসি। কিছুক্ষণ পর, খাইছো দুপুরে? না, এখনো না।
চলো রান্না শেষ করে খেয়ে গল্প করা যাবে। প্রচুর সময় আছে আমার, সমস্যা হবে না। খেতে ইচ্ছে করছে না আপু। পেট খালি থাকলে মাথাও খালি থাকে, তখন আর সঠিক সিদ্ধান্তগুলো করা যায় না। অতএব লক্ষ্মী মেয়ের মতো আগে খাও, তারপর সব শুনবো। আচ্ছা চলো। কেমন লাগছে? তোমার রান্না ভালো না হয়ে পারে বলো? ফার্স্ট ক্লাস। ধন্যবাদ। হ্যাঁ, এবার বলো কি হয়েছে। কিভাবে যে বলি। বাবা, আমাকে কিছু বলতেও দ্বিধা হচ্ছে আজ। কি ব্যাপার? বিষয়টা তো জটিল মনে হচ্ছে। আগে বলো, তুমি আমাকে হেল্প করবা আর রাগ করবা না কিন্তু। সাধের মধ্যে হলে অবশ্যই করব, বলো। আপু, দাঁড়াও। ঘটনা হয়েছে, তুমি তোমার কাজিনের বিয়েতে যাবার কয়েকদিন আগে থেকে একটা ছেলে রোজ বাসার সামনে ঘোরাঘুরি করতো। প্রথম প্রথম আমার কাছে এমনি স্বাভাবিক মনে হয়েছে, কিন্তু আস্তে আস্তে ছেলেটাকে ভালো লাগতে শুরু করে। আর ছেলেটাও জাস্ট স্মার্ট, জাস্ট ওয়াও। আমি ফিদা হয়ে গেছি আপু, আমি তার প্রেমে পড়ে গেছি। বাবা, আমাদের রিমি বড় হয়ে গেছে দেখছি। ছেলেটাকে কই থাকে, কিসে পড়ে? এতগুলো প্রশ্ন একসাথে। রিমির কথা শুনতে শুনতে হঠাৎ করেই রাজের কথা মনে পড়ে গেল। আচ্ছা, রাজের হঠাৎ কি হলো? খাবারের সময় প্রশংসা করলো কিন্তু ও কিছুই বললো না, আবার আসার সময়ও তেমন কিছুই বললো না। কিন্তু কেন? আমি বা কেন ওর কথা ভাবছি? ওর কিছু বলে না বলে আমার কবে থেকে যায় আসে? না বলুক, তাতে আমার কি? আপু, কি ভাবছো এত? কই না তো। হ্যাঁ, বললা না তো আমাদের রিমির পছন্দের ছেলেটাকে। অবশ্যই খুব সিম্পল হবে না? কারণ আমাদের রিমি তো যাকে তাকে কখনো পছন্দ করবে না। হুম, আমি সে একটু বেশি স্পেশাল। এত সাসপেন্স না রেখে তাড়াতাড়ি বলো। বলছি, প্রথম প্রথম তো চিনতাম না, পরে খোঁজ নিয়ে দেখি আমাদের গার্লস কলেজের প্রিন্সিপালের ছেলে। প্রিন্সিপালের ছেলে? কি ব্যাপার আপু, তুমি অবাক হলে যে? না কিছু না। নাম কি তার? রাজ। পুরো নাম এস এ রাজ। সুন্দর নাম না আপু? রিমির মুখে রাজের নামটা যেন একদম বুকে এসে লাগলো। আমি সব কি ভাবছি, ধুর। আপু, নামটা সুন্দর না? হ্যাঁ, খুব সুন্দর। আপু, আমার মনে হয় তুমি তাকে চেনো, তোমার কলেজেই পড়ে। হলেও হতে পারে, এত স্টুডেন্ট সবাইকে চেনা তো কঠিন, তাই না? জানি না কেন যে রাজকে চিনি, কিন্তু কথাটা রিমিকে বলতে ইচ্ছে করছে না। হ্যাঁ, তাও তো কথা। তবে আপু, একটা হেল্প করাই লাগবে তোমার। প্লিজ বলো, করবা? কি হেল্প? ভার্সিটির রেজিস্টার খাতার সব স্টুডেন্টের কন্ট্যাক্ট নাম্বার থাকে। প্লিজ ওর নাম্বারটা জোগাড় করে দাও না গো, প্লিজ আপু। জানি না আজ কয়েকদিন হলো আসছে না এদিকে, কিছু হলো নাকি। ভীষণ মিস করছি তাকে। কথা না বলা অবধি ভালো লাগছে না। অনেক চেষ্টা করে ওর ফেব আইডি জোগাড় করেছি, কিন্তু ওর আইডিতে সে কবেই নক করেছি, আজ অবধি রিকোয়েস্ট অ্যাকসেপ্টও করেনি। কমেন্টের রিপ্লাইও দেয় না। আর টেক্সট তো সিনই হয় নাই, অনলাইনেও আসে না আগের মতো। প্লিজ আপু, এই হেল্পকে করো না গো, প্লিজ। আরে কাঁদছো কেন? পাগলি একটা, ধুর। এইভাবে কাঁদে নাকি কেউ? তাহলে বলো না প্লিজ, নাম্বার এনে দেবে। আচ্ছা, আমি দেখছি কি করা যায়। দেখি না, তুমি প্লিজ দিবাই আমার এই নাম্বারটাও কিন্তু। ওকে, 4 থেকে 5 দিন পর ক্যাম্পাস খুলবে, তখন গিয়ে এই ব্যাপারে খোঁজ নিব, ঠিক আছে? ভুলে যাবো না কিন্তু আপু। চোখ মুছো এবার। এই পানিটুকু খাও, ভালো লাগবে। আপু, আমি আসি এখন, আম্মুকে বলে আসিনি, পরে আসবো। আচ্ছা ঠিক আছে, এসো। রিমি যাবার পর দরজাটা লাগিয়ে বিছানায় গা এলিয়ে দিল অরিন। কেন যেন একটু বেশি ক্লান্ত লাগছে, কেন যেন ভয় লাগছে। কিন্তু কিসের ভয়? ভালো লাগছে না কিছু। আমিই তো চাইতাম রাজ ওর থেকে ছোট বয়সের কাউকে ভালোবেসে ভালো থাকুক। তাহলে আজ যখন রিমি ওকে ভালোবাসে, সেই কথা শুনে আমার কেন ভালো লাগছে না? এসব ভাবতে ভাবতে কখন যে চোখ লেগে গেছে অরিন বুঝতেই পারেনি। রাজ, কি করো? এই তো ভাবি, একটা বই পড়তেছিলাম। আসো, বসো। আমি একটা জিনিস বুঝলাম না, তুমি এমন কেন করলে? কই, আমি আবার কি করলাম ভাবি?
তুমি জানো না তুমি কি করেছো? না ভাবি, আমার জানার মতো আমি কিছুই করিনি। বুঝতে পারছি না কি করেছি আমি। বুঝতে পারছো না নাকি আমাকে বলতে চাইছো না? কোনটা? তোমাকে বলবো না এমন কি কথা আছে? সেটাই তো আমি জানতে চাইছি। প্লিজ ক্লিয়ার করে বলো না কি করেছি আমি। তুমি অরিনের সাথে এমন করলা কেন? কি করেছে? ওর রান্নার সবাই প্রশংসা করলো, কিন্তু তুমি কিছুই বললে না। আবার যাবার সময় তেমন কিছুই বললে না। কারণটা কি রাজ? এটা তো সুপার সিক্রেট ভাবি। কি সিক্রেট? তাও আবার আমার সাথে? বাহ, বেশ ভালো। আমার ছেলে অনেক বড় হয়ে গেছে, আমার থেকে কথা গোপন করাও শিখেছে। ঠিক আছে, বলা লাগবে না, আমি যাচ্ছি। আরে আরে কই যাও? আমি বলছি সিক্রেট। আমি বলি নাই যে তোমাকে বলবো না। আচ্ছা, আজ পর্যন্ত আমি কিছু লুকাইছি তোমার থেকে? না। তাহলে আজ আমার সব কথা তোমাকে না বললে আমার ঠিকঠাক ঘুমই হয় না। ঠিক আছে, এবার বলো অরিনের সাথে এমন করলা কেন? গতকাল রাতে তোমরা যাওয়ার পর আমার ঘুম আসছিল না। পর অনলাইন থেকে একটা লাভ স্টোরির পিডিএফ ডাউনলোড করে পড়েছে। এই গল্পটার একটা কথা আমার খুব ভালো লেগেছে, আর আমি সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করেছি। আমার মনে হয় একটু কাজ হয়েছে। কি? বুঝাই বলো। ভাবি, আসলে একজন যখন অন্যজনকে ভালোবাসে তখন সে তাকে মূল্যায়ন করতে পারে না, আর যখন সে ভালোবাসা মানুষের থেকে একটু অবহেলা পাওয়া যায় সেটা অনেক বেশি এফেক্ট করে। আমি ইচ্ছে থাকা সত্ত্বেও তার খাবারের প্রশংসা করতে পারিনি, আর তার যাবার সময় খুব কষ্ট হয়েছে। তারপরও আমি কিছু বলতে পারিনি। এই কাজটা করতে অনেক কষ্ট হয়েছে ভাবি, কিন্তু তারপরও করেছে। জানি না আমার এই কাজ সফল হবে কিনা। হবে কি না মানে? 100% হয়েছে। কিভাবে বুঝলে? তুমি তো মাথা নিচু করেছিলে, কিন্তু আমি অরিনকে দেখেছি। ও বারবার তোমার দিকেই তাকাচ্ছিল, তোমার থেকে প্রশংসা শোনার জন্য হয়তো, কিন্তু তুমি তো তাকালেই না। আর যাবার সময় অরিনের ফেসটা দেখে আমারই খারাপ লাগছে। ওই চোখ কিছু খুঁজতেছিল। ও যাবার সময় আমাদের সাথে তো কথা বলছিল, কিন্তু ওর চোখ আমাদের দিকে থাকলেও দৃষ্টি তোমার দিকেই ছিল। দেখছো, আমি জানি সেও ভালোবাসে আমাকে, কিন্তু সেটা বুঝতে পারছে না। হয়তো সমাজের ভয়ে। আর একটা কথা মানতেই হবে, অসম্ভব ভালো একজন মানুষ সে। সবার ভালোর চিন্তা করে, কিন্তু নিজের বাদ দিয়ে। হ্যাঁ রাজ, এই জামানায় অরিনের মতো মানুষ আমি খুব কমই দেখেছি। আর এটা তো আমি শিওর, অরিনও ভালোবাসে তোমাকে। ও যতই অস্বীকার করুক, আর তোমার কথাই ঠিক, ও নিজেই জানে না ওও তোমাকে ভালোবাসে। আমার ছেলেটাই যে এমন, কেউ ভালোবেসে থাকতে পারবে না। তা তো দেখাই লাগবে। যারা তো কিউট দুইটা মম আছে, সে কিভাবে লাভে ফেল হতে পারে? হুম, তা তো অবশ্যই। এখন তোমার একটা কাজ করা লাগবে। আই লাভ ইউ মাই সেকেন্ড মম। অবশ্যই তোমার কথা মতো কাজ করব, যত কিছুই হোক। গুড বয়। এবার একটু ওঠো, বাগানে গিয়ে একটু হাঁটবা চলো। ওকে, চলো। 4-5 দিন পর কলিং বেলটা বাজছে। এই সকালে কি আসলো? সময়ও নেই, আজ ক্যাম্পাস খুলেছে। একটু বিরক্তি নিয়ে দরজা খুললো অরিন। আরে রিমি, তুমি এত সকালে? হ্যাঁ আপু, আজ ভার্সিটি খুলছে না তোমার? হ্যাঁ। তুমি যাবে না? হ্যাঁ, যেতে তো হবেই, এখনই যাব। মনে আছে তোমার? কি মনে থাকবে? তোমায় যে রাজের নাম্বারের কথা বলেছিলাম, এত তাড়াতাড়ি ভুলে গেল আপু? ও আচ্ছা, ঠিক আছে, আমি দেখব। আচ্ছা যাও, প্লিজ ভুলতে যেও না আপু। ওকে, আচ্ছা আসি, আমার দেরি হয়ে যাচ্ছে। অনেকদিন পর ক্যাম্পাসে আজ সেকেন্ড ইয়ারের প্রথম ক্লাস। অরিন চারিদিকে তাকিয়ে শুধু রাজকেই খুঁজছে, কিন্তু রাজকে কোথাও দেখা যাচ্ছে না। ও কি আজ আসেনি? কেন আসলো না আজ? অনেকক্ষণ পর রাতুলের সাথে দেখা অরিনের। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। রাতুল সালাম দিয়ে চলে যাচ্ছিল। রাতুল, শোনো তো। জি ম্যাম। তুমি ক্যাম্পাসে একাই আসছো? না ম্যাম, আমরা সবাই আছি। ও, বাকিরা কোথায়? দেখলাম না যে। ম্যাম ওই যে মাঠেই তো বসে আছে সবাই। অরিন সবার মাঝে রাজকে খুঁজছে, কিন্তু রাজ তো ওখানে নেই। ম্যাম আপনি কি রাজকে খুঁজছেন? না, কেন আসেনি? না ম্যাম, আসেনি। কেন আসবে না সেটা বলেনি। ভাবি তো সেটা বললো না,
শুধু বলল আসবে না। আর আমি জিজ্ঞেস করার সুযোগও পাইনি। কেন? ভাবি বলল, একটা সিরিয়াস রুগী আসছে, ব্যস্ত, পরে কথা বলবে। ও আচ্ছা, ঠিক আছে, তুমি যাও। ওকে ম্যাম। রাতুল যাবার পর কি হলো রাজের? শুনেছি ও এখন পুরোপুরিভাবে সুস্থ, হাতের কাঁটাটাও শুকিয়েছে। ও তো ক্লাস মিস করে না। একবার কি আমি ফোন দিয়ে দেখব? না থাক, আমার সাথে কি হচ্ছে এটা? আমি কেন এত রাজকে নিয়ে ভাবছি? এটা পাপ না। আর একবারও ওর কথা ভাববো না আমি। যা হয় হোক ওর। কি ব্যাপার ম্যাম, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছেন এত? আরে রাশেদ সাহেব, আপনি কেমন আছেন? এই তো আছি ভালোই। আমাদের খোঁজ খবরই নেন না আপনি, কি ব্যাপার? আরে কই, সেরকম তো কিছু না। ক্যাম্পাসে এসে বসে থাকার টাইম আমার একটু কম। আপনি তো জানেনই সেটা। ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার পর্যন্ত আমার ক্লাস। হুম, ট্যালেন্টেড মানুষদের ব্যস্ততা একটু বেশি থাকে। এমনভাবে কেন বলছেন? আরে আপনার সিভিটা সেদিন দেখলাম, আপনার যা রেজাল্ট, আপনি মনে হয় সব সময় পড়তেন তাই না? সেরকম কিছুই না। অল্প পড়তাম, কিন্তু মনোযোগ দিয়ে রেগুলার পড়তাম। হুম, আপনার প্রশংসা না করে থাকা যায় না। এমন কোনো দিক নেই যেখানে আপনি নেই, যেমন রূপ তেমন গুণ। এমন সময় ক্লাস বেল বেজে উঠল। রাশেদ সাহেব, আসি। ভালো থাকবেন। হুম, আপনিও ভালো থাকবেন। ক্যাম্পাস থেকে ফেরার পর অরিন সিঁড়ি দিয়ে ওঠার সময় আপু, দাঁড়াও। বলো। কি খবর পেলে? কাকে? উফ, তুমি এত ভুলে যাও কেন? রাজের নম্বর পাইছো? তুমি যতটা সহজ ভাবছো, বিয়েটা ততটাও সহজ না। আমি হুটহাট করে কারো বায়োডাটা দেখতে গেলে আমাকে জবাবদিহি করতে হবে। ও আচ্ছা, ঠিক আছে। তোমার কি মন খারাপ আপু? না রিমি, ক্লান্ত লাগছে খুব। আমি আসি, পরে না হয় কথা বলবো। কিরে রাজ, কি করিস? বাগানে একা একা বসে আছিস কেন রে? এমনি তুই একাই? সাকিব আসে নাই? না, ও নিধির সাথে ঘুরতে গেছে। ও, ক্যাম্পাসে গেছিলি? তুই গেলি না কেন? এমনি যাইতে মন চাইল না। হঠাৎ ক্যাম্পাসে যাওয়ার প্রতি অনীহা? ম্যামের সাথে কিছু হয়েছে? আরে না, তার সাথে কি হবে? যে হবার 1 বছর আগে হয়েছে। সে ক্যাম্পাসে আসে নাই। সে একজন টিচার, তার না আসলে হবে? আমরা 1 মাস না গেলেও যায় আসে না। আমার কথা কিছু বলে নাই? মনে হয় খুঁজলো তোকে, কিন্তু অস্বীকার করলো। তবে আমাকে জিজ্ঞেস করলো কি কারণে যাসনি। তাহলে তো ভালোই। যাই হোক, চল নদী তীর থেকে ঘুরে আসে। অনেকদিন আড্ডা দেওয়া হয় না। সাকিব আর নিধি ওখানেই গেছে। ও, তাহলে ভালোই হবে। 4 জন মিলে একটা জম্পে আড্ডা হয়ে যাক, কি বলিস? হ্যাঁ, চল। কি ব্যাপার, কই যাও তোমরা? আম্মু একটু পদ্মার পারে যাচ্ছে। আচ্ছা যাও, মনটাও ফ্রেশ হয়ে যাবে। অনেক দিন হলো বাহিরেও যাও না। আচ্ছা আম্মু, আসি। এই সাকিব, আচ্ছা ওইটা রাজা আর রাতুল না? কই, এমনি একটা বলো। ও বাদাম ছিলে দিতে কইছি, আর চালাকি করতেছ যাতে শিলা না লাগে। বুঝি বুঝি। কচু বোঝো তুমি, পিছনে ঘুরে দেখো। আরে সত্যি তো। কি ব্যাপার, তোদের বাদাম ট্রেড চলতেছে তাইলে? তার নাকি বাদাম খাইতে ইচ্ছে করতেছে। আচ্ছা, আমি কি একাই খাইতেছি? সবগুলো তো তুমিই খাইলা। দেখছিস, রাজও খাইতেছে আর আমারে দোষ দিতেছে। দেখ কতগুলা বাদাম ছিল, আর শোনা মাত্র 20টাই হবে না। নিজের বোন চাপার সময় হুঁশ থাকে না, সবগুলা খেয়ে শেষ। আমার ছিলতে ছিলতে হাত ব্যথা করতেছে, আর সে নাকি খায় নাই। আরে আরে চুপ করতো, সারাদিন ঝগড়া করিস তোরা। আর সাকিব, ঘুরতে এসে ফোন চাপা লাগে নাকি? বাসায় চাপিস না? ফেবু তো কয়েকটা দরকারি কাজ ছিল। রাখ তোর দরকারি কাজ। প্রিয়জন সামনে থাকতে তোর দরকারি কাজ ফোনে থাকে? আচ্ছা, বাদ দিলাম। এনে দিয়ে এনে তোর ফেভারিট চকলেট। থ্যাংক ইউ এতগুলা। প্রায় রাত 7:30 অবধি আড্ডা দিয়ে বাড়ি ফিরল সবাই। পরদিন ক্যাম্পাসে অরিন 3rd ইয়ারের ক্লাসে যাচ্ছে। আজ রাজ ক্যাম্পাসে আসছে। হঠাৎ করেই সামনাসামনি দুজনে। চলতে চলতে দুজনেই থমকে দাঁড়ালো। কি বলবে, কি করবে, কিছুই বুঝতে পারছে না। মনে হচ্ছে পুরো পৃথিবীটাই থমকে গেছে। হার্টবিটের সাউন্ড স্পষ্ট শোনা যাচ্ছে। দুজোড়া চোখ যেন
গভীর সমুদ্রের নীল জলে সাঁতার না জানা মানুষটার মতো হাবুডুবু খাচ্ছে। বুকটা দুরু দুরু কাঁপছে। রাজের এইরকম প্রায় 1 বছর হলেও আজ প্রথম অরিনের এতটা ফিল করছে। আরে মায়াবতী কই গেল? ইস, যা হয় হোক, আমি তার সাথে কথা না বলে থাকতে পারবো না। সেকেন্ড পিরিয়ডে অরিনের সেকেন্ড ইয়ারের ক্লাস। প্রায় অনেক স্টুডেন্ট আসছে। আজ ক্লাসে রাজও আসছে। অরিন জানে সেটা। ক্লাসে ঢুকেই বই নিয়ে পড়ানো শুরু করলো। রাজের দিকে তাকালে কেমন যেন লাগে। পুরো ক্লাসে মাথা নিচু করে ক্লাস নিচ্ছে অরিন, কিন্তু রাজ পুরো ক্লাস শুধু তার দিকে তাকিয়েছিল। ক্লাস শেষে অরিন খুব দ্রুত সেখান থেকে চলে গেল। রাজ ডাকলো, ম্যাম, ম্যাম। অরিন শুনেও না শোনার ভান করে চলে গেল। রাজ কিছু বুঝলো না। কারণটা কি? রাজ ছাড়ার পাত্র না। দ্রুত গিয়ে সামনে দাঁড়ালো। 2 তলার করিডোরে অরিন পাশ কাটিয়ে যেতে চাইলেও রাজ বাধা দিল। কি ব্যাপার? কি হয়েছে আপনার? কই, আমার কি হবে? এরকম কেন করছেন? কি করছি? আমি আমার ডিউটি পালন করছি। রাস্তা বন্ধ করে দাঁড়িয়ে আছো কেন? আমার ক্লাস আছে। কোন ডিউটিতে আছে? আমাকে ইগনোর করার কথা। আমি কই ইগনোর করলাম তোমাকে? তা নয় তো কি, ক্লাসের শেষে এত ডাকলাম আপনাকে, শুনলেন না যে? আমি খেয়াল করিনি। এত কাছে থেকে? রাজ, যেতে দাও আমাকে। সবাই কি ভাববে? ঠিক আছে, যেতে দিব। একটা সত্যি কথা বলা লাগবে। তারপর কি কথা? গতকাল আমাকে কেন খুঁজছিলেন? আমি তোমাকে কেন খুঁজবো? মিথ্যে কেন বলছেন? মিথ্যের প্রশ্নই আসে না। এবার রাজের পাশ কাটিয়ে চলে গেল অরিন। আরে চলে গেলেন যে? ভার্সিটি ছুটির পর রাজ ক্যাম্পাস থেকে একটু দূরে কানে হেডফোন লাগিয়ে খুব মনোযোগ দিয়ে ফোনে কি যেন দেখছে। এইদিকে রাজের বাম সাইড থেকে একটা ট্রাক আসছে। গাড়ির ড্রাইভার হাতের ইশারায় বারবার রাজকে রাস্তার সাইড থেকে সরতে বলছে, কিন্তু রাজ কানে হেডফোনের কারণে কিছুই শুনতে পারছে না। বাজার করার কারণে অরিন ওই রাস্তা দিয়ে আসছিল। রাজের দিকে চোখ পড়তেই চোখ সরাতে যাবে এমন সময় ওই ট্রাকটা চোখে পড়তেই আটকে উঠল। অরিন রাজ রাজ বলে চিৎকার করছে, কিন্তু রাজ শুনছেই না। অরিন কিছু বুঝে উঠতে পারছে না। খুব জোরে দৌড় দিল। শাড়ি পরে অতটাও জোরে দৌড়ানো যায় না, তারপরও শরীরের সমস্ত শক্তি দিয়ে দৌড়াচ্ছে। একটা হেঁচকা টানে রাজকে টেনে ফেলে দেবার সাথে সাথে গাড়িটা ওখানে এসে উল্টে গেল। রাজ কিছু বুঝে ওঠার আগে অরিন ঠাস করে একটা থাপ্পড় লাগিয়ে দিল। কানের হেডফোনটা টেনে খুলে ছিঁড়ে ফেলে দিয়ে দ্রুত ওখান থেকে চলে গেল। রাজ হতভম্ব হয়ে নির্বাক দৃষ্টিতে তার চলার পথে তাকিয়ে রইল। ক্যাম্পাসের অনেকেই ওই রাস্তায় ছিল। সবাই রাজের কাছে ছুটে আসলো। ট্রাক ড্রাইভারের ব্রেক ফেল হয়েছিল। রাজকে বাঁচাতে গিয়ে গাড়ি উল্টে গেলেও সে খুব একটা ব্যথা পায়নি। হাতে আর বাম পায়ে হালকা কেটে গেছে গাড়ির ভাঙা কাঁচ দিয়ে। টাস, তোর কিছু হয়নি তো? তুই ঠিক আছিস? হ্যাঁ, কিন্তু আমি কিছু বুঝলাম না, মায়াবতী হঠাৎ এমন কেন করলো? আরে সে তো একটা মারছে। আমি হইলে 10-12টা একসাথে লাগাইতাম খানামি। আমারে না উপদেশ দিলি গতকাল আমি যেন বাহিরে ফোন না চাপি, আর আজ কই গেল সেসব কথা? মানে? সাকিব সবটা খুলে বলল। রাজ ঠিক আছে জানার পর অনেকে সেখান থেকে চলে গেল। সাকিব রাজদের বাসায় গিয়ে ভাবিকে সব বলে দিল। কথাটা শুনে রাজকে জড়িয়ে কেঁদে দিল নিকিতা। এইদিকে নিকিতার কান্নাকাটি শুনে বাকি সবাই চলে আসলো। রাজের মাও কান্নাকাটি করছে। আজ যদি কিছু হয়ে যেত। রাজ সবাইকে কিছুই বলতে পারছে না, কারণ কেউ শোনার নেই। সবাই যে যার মতো মন খারাপ আর শাসন করে যাচ্ছে। এইদিকে অরিনের বাজার করে বাসায় ফেরার কথা থাকলেও আর বাজার করতে পারেনি। সোজা বাসায় সিঁড়ি দিয়ে উঠতেই রিমি আজকেও ডাকলো। কোন কথার উত্তর না দিয়ে তরতর করে উপরে উঠে দরজা লাগিয়ে দিল। তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে শাওয়ার নিতে গেল। ঝর্ণার নিচে দাঁড়ালে কাঁদলেও চোখের পানি বোঝা যায় না। বাসায় তো কেউ নেই, চিৎকার করে কাঁদলেও কেউ শুনবে না। তাহলে অরিন কাঁদার জন্য শাওয়ারের টাইমটাই কেন বেছে নিল? নিজের সত্তাকে নিজের থেকে লুকাতে প্রায় 1-1.5 ঘন্টা ধরে গোসলের পর কিছুটা স্বাভাবিক হয়ে রেস্ট নিল।
বিকেলে কফি হাতে ব্যালকনিতে দাঁড়াতেই নিচে তাকিয়ে দেখে রাজ দাঁড়িয়ে। অরিনকে দেখে হাত তুলে হাই জানালো। ওদিকে দ্বিতীয় তলায় রিমি ব্যালকনিতে দাঁড়িয়ে। রিমি ভাবছে হয়তো ওকেই হাই দিচ্ছে। অনেকটা খুশিতে রিমি দৌড়ে নিচে নামলো। বিষয়টা উপর থেকে দেখেছে অরিন। রিমি রাজের সামনে দাঁড়িয়ে হাই বলছে, কিন্তু রাজ অন্য কোথাও তাকিয়ে আছে। রিমি রাজের চোখের দিকে তাকিয়ে দৃষ্টি লক্ষ্যস্থল খুঁজতে লাগলো। বিষয়টা অরিন বুঝতে পেরে দ্রুত ব্যালকনি থেকে চলে গেল। রিমি তাকিয়ে দেখে রাজের চোখ তৃতীয় তলার দিকে। অরিন যাবার পর রাজ নিচে তাকিয়ে দেখে একটা মেয়ে তার সামনে দাঁড়িয়ে আছে। রাজ কিছু না বলে চলে যাচ্ছে। এই যে মিস্টার, দাঁড়ান। আমাকে ডাকছেন? না, ভূতকে ডাকি। ও, আপনি বলছি তান্ত্রিক? বেশ ভালো কাজ, চালিয়ে যান। বলে চলে যাচ্ছে রাজ। এই রাজ, দাঁড়ান। আরে ভূতের নামও রাজ? ওয়াও, তাহলে তো আমার মিতা হবে সে। তার আমার পক্ষ থেকে একটু হাই বলে দেন। মজা বাদ দেন। আরে আমি কই মজা করলাম? যাই হোক, শুনুন। জি বলেন। আপনি এখানে কেন? কার সাথে দেখা করতে আসছেন? সরি, সেটা আমি আপনাকে বলতে পারবো না। কেন? আচ্ছা যাই হোক, আপনার জিএফ আছে? জি না। ওয়াও, বেশ ভালো তো। আমার জিএফ নেই এতে। আপনারা তো খুশির কারণ কি বুঝলাম না। আপনি সেটা বুঝবেন না। ওকে, তবে আমার জিএফ নেই, কিন্তু আমি এঙ্গেজড। আমার বিয়ে ঠিক হয়ে গেছে আপু। হোয়াট? জি। সে দেখতে কি আমার থেকেও সুন্দরী? নিজেকে আমার ফিয়ন্সের সাথে কেন কম্পেয়ার করতেছেন? সে যাই হোক, সত্যিটা বলুন। জি, সে অসম্ভব সুন্দর। আর রাগ করেন আর যাই করেন, আমি আপনাকে হার্ট করতে চাইনি। আপনার জিজ্ঞেস করে তার বাহ্যিক দেখতে বলতেছে, তার রূপের ধারে কাছেও আপনি নেই। তাহলে রোজ রোজ এখানে কেন আসতেন? আমি তো ভাবতাম আপনি আমাকে। এক মিনিট, আপনি হয়তো কোথাও ভুল করছেন। আমি এখানে আপনার জন্য কোনো কালো আসেনি। এখানে আমার কাজ আছে, তাই আসে। কি কাজ? যে কাজই হোক, আপনাকে বলতে বাধ্য নই আমি। কিন্তু দুঃখিত আমি, আসে। কথাটা বলি হন হন করে হাঁটা শুরু করে দিল রাজ। 2 মিনিট হাঁটতে না হাঁটতেই হঠাৎ করে দারোয়ান কাকার সাথে দেখা। আরে রাজ বাবাজি, কেমন আছো? জি কাকা, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? এই তো বাবা, আমিও ভালো। তা এই দিকে কই আসছিলা? একজনের সাথে দেখা করতে। কাকা, আপনি এখানে কেন? এইখানে আমার বাসা বাবা। কোন জায়গায়? ওই যে 3 তলা বাসাটার সাথেই। তোমাদের ক্লাসের ম্যাডামের বাসা ওইটা তার বাসার সাথেই। যাক, তাও এই এলাকায় আসার একটা এক্সকিউজ পাওয়া গেল। কি বাবা, কিছু ভাবছো? না কাকা। চলো বাসায় যাই, তোমার কাকি দেখলে খুশি হইব। আজ না কাকা, বাসা তো চিনে গেলাম, আরেকদিন আসবো। আচ্ছা বাবা, আইসো তাহলে। জি কাকা, আপনি না বললেও আসতাম। এখন তো প্রায়ই আসবো। বাসায় ফিরে রাজ ওর আম্মুর কাছে গেল। আম্মু, কি করো? কাজ করছি, দেখতেই তো পারছিস। কিছু বলবি? হুম। বল। আমার বিয়ে দিবা না? তুই কি মেয়ে নাকি বিয়ে দিব? ওই যাই হোক, বিয়ে তো দিবেই। কাহিনী কি? কবে আম্মু? আমার একটা মেয়েরে পছন্দ হয়েছে। সেটা তো আমিও জানি, আমারও পছন্দ তাকে। তুমি যার কথা বলছো সে না। মানে? আমাদের নিধি আছে না? কি নিধি? পুরো কথা তো আগে শুনবা। কি বল? নিধির একটা ফ্রেন্ড, সেই কিউট। হোয়াট? আম্মু, তুমি দেখলে তোমারও পছন্দ হবে। সে লেভেলের কিউট। নিধিরও বলছি ওর নিয়ে আজ আসতে। যারে তারে আমি আমার বাসায় আসতে দিব না। এই, তুই যদি ওই মেয়েরে বাসায় নিয়ে আসিস, আমি তোকে বাসা থেকে বের করে দিব। আমার ছেলের বউ অরিন ছাড়া আর কেউ হবে না। তুমি যা কিছুই করো, ওকে বাসায় নিয়ে আসবোই। মাত্র 2 মিনিট পরই আসবে। দেখো, ওর কিছু বলবা না বললাম, ও মন খারাপ করবে। আমার কথা আমি আগেই বলে দিয়েছি, ফালতু কথার জন্য আমার টাইম নেই। একটু পর রাজ কাউকে সামনে এনে বলল, আম্মু দেখো কে আসছে। আমি কাজ করছি, এখান থেকে যা, ডিস্টার্ব করিস না। প্লিজ দেখোই না। রাজ একদম সামনে নিয়ে গেল। এইবার আর 1 মিনিটও দেরি করলো না। রাজের আম্মু জড়িয়ে ধরলো তাকে। আরে, এটা তো আমাদের নিশিতার মেয়ে। ওমা, কত বড় হয়ে গেছে। দেখতে দেখতে এত বড় হয়ে গেল। দেখতে একদম মায়ের মতো সুন্দরী।
আর বাদর, তুই এতক্ষণ আমার সাথে মজা করছিলি? আম্মু, তোমার চেহারা দেখার মতো ছিল। তোমার ছেলে বউ অরিন মানে আমার মায়াবতী ছাড়া আর কেউ কখনো হবে না। এই অরিনকে তোমরা আজও কেউ কিছুই বলনি আমায়? কেন, সাকিব বলেনি তোকে? আমি কাউকে বলতে নিষেধ করেছিলাম সাকিব রাতুলকে। আর নিধির সাথে সাকিব মানে? ভাবি, নিধি 2 দিন পর মিসেস সাকিব হবে। নিধি একটু লজ্জা পেয়ে মাথা নিচু করে নিল। সাকিব অনেক ভালো একটা ছেলে, তোর পছন্দ খারাপ না। ভালো ফ্যামিলি, মানুষগুলো ভালো। আর সাকিব আল্লাহ চাহে তো ওর ফিউচারও ভালো হবে ইনশাল্লাহ। সাকিবের জায়গায় অন্য কেউ হলে টেনশন হতো। হ্যাঁ মা, তুমি ঠিকই বলছো। এবার একটু মুখ খুলল নিধি। এবার বলো না অরিনকে। রাজ সবে বলল। রাজের কথা সবাই মনোযোগ দিয়ে শুনছে। কত ভালোবাসে অরিনকে, রাজের কথা শুনলে বোঝা যায়। ওয়াও, আমি একটু দেখবো প্লিজ, আমার ভাবির একটু দেখা রাজ। চাইলে দেখানো যায় নাকি? ও দাঁড়া 1 মিনিট, ক্যামেরার পিক আছে। হ্যাঁ, আমি তো সে কথা ভুলেই গেছিলাম। রাজ ল্যাপটপে ক্যামেরা চিপ লাগিয়ে নিল। সবাই মনোযোগ দিয়ে দেখতে বসলো চুপচাপ। রাজ রানুকে জাবিরকে দেখাইলো, সবাইকে পুরো পরিবারের সাথে পরিচয় করাইলো। অরিনের সাথে গায়ে হলুদে ডুয়েট একটা পিক হঠাৎ করে সামনে আসলো। ওয়াও, মেয়েটা কত কিউট। এটা কি রে রাজ তোর সাথে? এইটা তোর ভাবি, বান্দর নেই। তাই তো বলি রাজ এইরকম নিজের থেকে বড় মেয়ের প্রতি লাট্টু কেন হইল? আরে একে দেখলে যে কেউ লাট্টু হয়ে যাইব। বাকি পিক টপ সিক্রেট, ওইগুলো দেখা যাবে না। কথাটা বলি ল্যাপটপে নিয়ে যাচ্ছিল, নিকিতা টেনে ধরলো। এই যে বাছাদন, তুমি যাও গা, আমরা দেখবো। রাজ একটু একটু লজ্জা পাচ্ছে, তাই আর দেরি করলো না। ল্যাপটপটা রেখে চলে গেল রুমে। স্লাইড মোড করে একের পর এক পিক দেখলো সবাই। পুরো ক্যামেরায় শুধু অরিনেরই পিক, তার প্রতিটা মুভমেন্ট। জাবির আর রানুর স্টিং অপারেশনের একটা পিক, যেখানে অরিন রাজকে খাওয়াই দিচ্ছে আর রাজ হা করে তাকিয়ে আছে। রাজ নিজেও পিকটার কথা জানে না। সবাই রাজের রিয়াক্ট দেখে হাসছে, কিন্তু রাজের আম্মুর চোখে একটু জল। নিধি আর নিকিতা চুপ হয়ে গেল। কি হয়েছে মা? মেয়েটা কত ভালো, আমার অসহায় ছেলেটার কত খেয়াল রেখেছে। রাজের চোখে পানি দেখেছো? খাবার খেতে গিয়ে ওর চোখে পানি আসছে। মা, অরিনই আমার রাজের জন্য পারফেক্ট। আর আজকের ঘটনাবহ দিনটা কিভাবে তুলি? সাকিব বলেছে, আমরা কিন্তু তাকে যে রাজ ভালোবাসে সেটা বলেনি। পরের দিন ক্যাম্পাসে যাবার পর থেকে রাজ লক্ষ্য করছে তার মায়াবতীর মন খারাপ। অতি প্রয়োজনীয় ছাড়া একটা কথাও বলছে না। রাজ ভাবছে হয়তো গতকালকের ঘটনা নিয়ে এখনো রেগে আছে। রাজ সরি বলার সুযোগটাও পাচ্ছে না। মন খারাপ করে মাঠের মাঝে বসে আছে। এই রাজ, তুই এখানে? আর আমি তোকে পুরো ক্যাম্পাস খুঁজে আসলাম। জরুরি তলব কেন? এমনি তোর ভাবি কথা বলছে না, মন খারাপ। তার মধ্যে অন্য কিছু আর বলিস না। আরে ভাবির মন খারাপ কেন সেটাই তো বলতে আসলাম। আমি জানি তার মন খারাপ কেন। ও, তাইলে তুইও শুনেছিস? আর শুনেও চুপ করে আছিস কেমনে? আরে গতকালকের ঘটনা, একটা অ্যাক্সিডেন্ট, মাত্র এত রাগ করে কেউ থাকে? এখন তো একটু কথা বলতে পারে, তাই না? আরে তুই আছিস গতকালের ঘটনা নিয়ে, আমি আজকের ঘটনা বলছি। কেন, আজ কি হয়েছে? বেশ কয়েকদিন যাবৎ ভাবি বাসায় যাবার সময় কয়েকজন বকাটে ভাবিকে ডিস্টার্ব করে। আগে তো মাঝে মধ্যে করতো, আজ 2 দিন হলো বেশি। আর আজকে তো একজন শাড়ির আঁচলও টেনে ধরেছিল। কি, তুই আগে বলিসনি কেন? আমি জানতাম না, আজ সকালে আমার এক ফ্রেন্ড দেখেছে। পরে সাকিব ওখানে ঘটনা শুনতেই গেছে। একটু আগে সাকিব ফোন করে আমায় বলল, তুই সব ফ্রেন্ডসদের নিয়ে ওই রাস্তায় যা, আমি মায়াবতীকে নিয়ে আসছি। আমরা না হয় প্রশাসনের সাহায্য নিই রাজ। আমি নিজের হাতে না মারলে শান্তি পাবো না। তুই সবাইকে রেডি রাখ, আমি যা যা বলি তাই তাই কর। রাজ সরাসরি টিচার্স রুমে ঢুকলো। ম্যাম, একটু এদিকে আসুন। প্রথমে অরিনের ইচ্ছে ছিল না, কিন্তু রাজের চোখ দেখে কেঁপে উঠলো, লাল হয়ে আছে। উঠে দাঁড়িয়ে বাইরে আসতেই, চলুন আমার সাথে। কই যাব আমি? এত কথা বলতে পারবো না, মেজাজ খারাপ আছে। সোজা চলেন, নয়তো সবার মাঝে হাত ধরে টেনে নিয়ে যাবো। এমন সময় প্রিন্সিপাল আসলো।
কি ব্যাপার, কি হয়েছে? স্যার, ম্যামের মা অসুস্থ তো, তাই ম্যামকে এখনই যাইতে হবে। নিয়ে যাই? অরিন যাও তুমি, সমস্যা হবে না। অরিন জানে ওর মা সিরাজগঞ্জ রাজশাহীতে নেই, কিন্তু রাজের কি হলো? কখনো এমন রেগে কথা বলেনি। ম্যাম চলেন, দেরি হয়ে যাচ্ছে। অরিন কিছু না বলে বাধ্য মেয়ের মতো ওর সাথে গেল। রাজকে দেখে কিছু বলার সাহসও পাচ্ছে না। রিকশায় কিছু দূর যাবার পর আপনি নামেন, রোজকার মতো এদিক দিয়ে বাসায় যান। কিন্তু রাজ, এই রাস্তা শর্টকাট দেখে যখন সময় কম থাকে তখন চলাচল করি। এই রাস্তা ভালো না, আমি ওদিক দিয়ে ঘুরে যাব। যা বলছে তাই করেন। কিন্তু রাজ, বলছি না যাইতে। অরিন একটু ভয় পেয়েছে, কিছু না বলে চুপচাপ যাচ্ছে। একটু দূর যেতেই সেখানে কয়েকটা বখাটে চায়ের স্টলে বসে আছে। আরে ম্যাডাম জি, কি খবর? আমাদের ছাড়া বুঝি ভালো লাগে না? এত তাড়াতাড়ি চলে আসলেন যে? অরিন দ্রুত চলে যাচ্ছিল, বখাটেদের একজন সামনে এসে দাঁড়ালো। কই যান ম্যাডাম জি? চলো না একটু বসে গল্প করি। যখন মন চায় আমাকেও ডাকবেন, আমরা সব সময় রাজি আছি, তবে রাতে ডাকলে বেশি ভালো হয়। সবাই ফিক ফিক করে দাঁত কেলিয়ে হাসছে। অরিন মনে হচ্ছে এখনই কেঁদে ফেলবে। আসলে ভাই, রাতে কোনো পশুর দল তো মানুষের বাসায় ঢুকতে পারে না, গেট লাগানো থাকে। রাজের কথা শুনে অরিন অনেকটা সাহস পেল, রাজের পিছে এসে দাঁড়ালো। কে রে ভাই তুই? ভাই আমি জ্যাকি চ্যান। সবাই হেসে শেষ। ওদের মাঝে একজন বলে উঠল, আমি রোমান রেঞ্জ। হা হা হা। আরে ম্যাডাম জি, আপনার আশিক নাকি? আপনি ওর পিছে গিয়ে লুকাইতেছেন? রাজ কোনো কথা না বলে একজনকে লাথি মারলো। আরেকজন আসতেই তাকে ঘুষি ঠিকই মেরেছে, কিন্তু অন্যজন ধাক্কা দিয়ে ফেলে দিতেই নিচে পড়ে থাকা ভাঙা ইটের টুকরো কপালে লেগে ফিনকে দিয়ে রক্ত বের হওয়া শুরু করলো। ঠিক তখনই রাতুল বাকি বন্ধুদের নিয়ে এসে খুব মারলো ওদের। পরে পুলিশ ডেকে খবর দিয়ে ধরিয়ে দিল। এদিকে রাজের বেশ অনেকটা রক্তপাত হলো। অরিনের বাসা কাছে হওয়ায় রাতুলকে সাথে নিয়ে রাজকে অরিনের বাসায় নিয়ে যাওয়া হলো। ফার্স্ট এড করে দিয়ে অনেকক্ষণ মাথায় পানি দেওয়া হলো। রাজ ক্লান্ত হয়ে ঘুমিয়েছে। রাতুলের কাজ থাকায় অরিনকে বলে বাসা থেকে বের হয়ে আসলো। রাজ ঘুম থেকে উঠতেই সন্ধ্যা হয়ে গেছে। এমন সময় চারিদিকে অন্ধকার হয়ে প্রচন্ড ঝড় শুরু হলো। এখন কেমন আছো? ভালো না। মাথায় খুব লেগেছে না? এই এক গ্লাস হলুদ দুটুকু খেয়ে নাও, ঠিক হয়ে যাবে। কিন্তু জানানোগুলোর আবার কখনো পাইলে খুন করে। হয়েছে, আর কিছু করা লাগবে না। ওদের পুলিশ নিয়ে গেছে। কেন এমন ফালতু লোকের সাথে লাগতে যাও বলো তো? দিলা তো নিজের মাথা ফাটাইয়া। কিন্তু কোনো কিন্তু না, দুটুকু খেয়ে নাও। অসময়ে বৃষ্টি বা কেন আসা লাগবে? দেখ, আপনি কি আমাকে নিয়ে ভয় পাচ্ছেন? সেরকম কিছু না। ভয় পাবার কিছু নেই। আপনি আমাকে বিয়ে করেন, সারা জীবন আপনাকে না ছুঁয়েও থাকতে পারবো, কিন্তু আপনাকে ছাড়া থাকতে পারবো না। তারপরও যদি মনে হয় আপনি ভয় পাচ্ছেন, তাহলে আমি চলে যাচ্ছি। উঠে দাঁড়াতেই মাথা ঘুরে পড়ে যাচ্ছিল। অরিন দ্রুত রাজকে আঁকড়ে ধরল। দুজন দুজনার চোখের দিকে পলকহীন দৃষ্টিতে তাকিয়ে আছে। অনেকক্ষণ পর অরিন নিজেকে সামলে নিয়ে রাজকে বসালো। এই শরীর নিয়ে কই যাইবা তুমি? আর বাহিরে হালকা বৃষ্টি হচ্ছে না, বজ্রপাত সহ শিলাবৃষ্টি হচ্ছে। কোথাও যাইতে হবে না। আচ্ছা, কি খাবে? কি রান্না করব? বাহ, আপনি তো আসলে সুশীল মেয়ে। বিয়ের আগে থেকে বরের কথা মতো চলার প্র্যাকটিস করছেন, বেশ ভালো। তবে বিয়ের পর আমার কথা মতো চলা লাগবে না, আমি আপনার কথা মতো চলতে চাই। ফালতু কথা বাদ দিয়ে বলো কি খাবে? আপনার হাতের বিষ হলেও হাসি মুখে পান করব। তোমাকে না আমার জিজ্ঞেস করাই ভুল হয়ে গেছে। আচ্ছা বেবেজে, আপনি কি জানেন আপনি রাখলে বেশি কিউট লাগেন? কি বললা তুমি? ও সরি, হবু বেবেজে। তুমি না মানুষ হবা না। হইতে চাই। আপনি কাছে টেনে একটু মানুষ করে তো নিতে পারেন, তাই না? ইউ ওএমজি, কি বললেন? প্লিজ প্লিজ, আগের শব্দ দুইটাও তাইলে গন। কোন শব্দ? ইউর আগের দুইটা। মানে? বলে দিব? বলো। আই লাভ ইউ,
হবু বিবেচে আই ডোন্ট। সব কথা বড় লাগে না, আমি বুঝি ওইগুলা। হ্যাঁ, আপনি তো জ্ঞানের জাহাজ, সব কিছুই বোঝেন। সব কিছু বুঝি না, শুধু আপনাকেই বুঝি। আমি কি কোনো সাবজেক্ট নাকি? হ্যাঁ, আমার জীবনের সবচেয়ে কঠিন আর সহজ সাবজেক্টটা আপনি, যেখানে প্রতিটা পৃষ্ঠায় আমি আপনাকে নিয়ে অনেক স্বপ্ন দেখি। রাজের মতো বকবক করছে, অরিন রান্নার ব্যস্ত। ওদিকে রাতুল ভাবিকে ফোন দিয়ে বলে বুঝিয়ে দিয়েছে তার তেমন টেনশন করছে না ওরা। রাতে খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে গেছে দুজনে। রাজকে অরিনের রুমে থাকতে দিয়ে অরিন ওর মায়ের রুমে গিয়ে ঘুমালো। রাজ ভোর 5টায় অ্যালার্ম দিয়ে রাখলো। খুব সকালে, সবাই জাগার আগে বাসা থেকে বের হতে হবে, নচেত মানুষ আমার মায়াবতীকে খারাপ ভাববে, যা আমি একদম চাই না। 5টায় ঘুম থেকে উঠে বেরিয়ে যাচ্ছে রাজ। অরিনের বলতে ইচ্ছে করছে কিছু খেয়ে যাও, কিন্তু বেশি দেরি হলে অনেক সমস্যা হবে। মা বাবা বাসায় থাকতে হয়তো এসবের ভয় ছিল না। রাজ হালকা স্মাইল দিয়ে বলল, আসি মায়াবতী। দরজা খুলতেই থমকে দাঁড়ালো রাজ। রাজ, আপনি এখানে কেন? আরে মিস তান্ত্রিক, আপনি এখানে? এমন এত সকালে ম্যামের বাসায় কেন? আমার কথা বাদ দিন, আমি নিজের ফ্ল্যাটে থাকি, কিন্তু আপনি এত ভোরে আপুর বাসায়? ও না, মানে আমিও একটু আগে আসছিলাম, এক্সাম তো, সাজেশন নিতে। ভোর 5টায় সাজেশন? আপনার হাতে তো বই খাতে কিছুই নেই, আসল কাহিনী কি? রাজ আরেকটা মিথ্যে অজুহাত দেখাতে যাচ্ছিল, অরিন বাধা দিয়ে বলল, রিমি, ভেতরে এসো। আর রাজ, তুমি যাও। কিন্তু আপু। আমি বলছি তোমাকে সব। রাজ, যাও। রাজ চলে গেল। রিমি কৌতূহল দৃষ্টিতে অরিনের দিকে তাকিয়ে আছে। রাজ গতকাল রাতে এখানেই ছিল। গতকাল বিকেল থেকেই ছিল। অরিন গতকালকে পুরো ঘটনা রিমিকে বলল। তার মানে তুমি রাজকে আগে থেকেই চিনতে? চিনতাম। তাহলে সেদিন যে বললে ছিল না? ও সরি, আসলে জানি না কেন না করেছিলাম। রাজ বলল সে কাউকে ভালোবাসে, আর তাকে আমি রোজ বাসার সামনে দেখতাম। যদি সে মেয়ে আমি না হই, আশেপাশে ভালোবাসার মতো মেয়ে তো আর নেই। সবকিছু যোগ করে বা বিয়োগ করে একটাই ফলাফল দেখা যাচ্ছে, সে ফলাফলটা হচ্ছে তুমি। তার মানে রাজ তোমাকে ভালোবাসে। ওএমজি, এই জন্যই সে ওই গুন্ডাগুলোকে মারছে। আপু, তুমি রাজকে ভালোবাসো তাই না? না, আমি কাউকে ভালোবাসি না। কেন মিথ্যা বলছো এবার? কই মিথ্যে বললাম? যদি ভালোই না বাসতে সেদিন আমার কাছে রাজের কথা গোপন করতে না। আর তুমি স্বীকার না করলেও তোমার চোখ স্পষ্ট বলে দিয়েছে তুমিও রাজকে ভালোবাসো। মনে হচ্ছে সাইকিয়াট্রিস্ট তুমি। কিছু কিছু জিনিস বুঝতে কোনো কিছু হইতে হয় না আপু। তুমিও সবার মতো পাগল হয়ে গেছো। একসাথে সব মানুষ মিথ্যা হতে পারে না আপু, সেটা তুমিও জানো। হতে পারে তুমি ওর বড়, কিন্তু ভালোবাসা তো মনের ব্যাপার স্যাপার। এখানে বড় ছোট কোনো বিষয় না, কোনো ফ্যাক্ট না। ওরে আমার বিজ্ঞ আপি, চুপ যাও। কফি খাইবা না চা? আপু, তুমি কথাটা এড়িয়ে যাচ্ছ যে। রিমি, কিছু সত্য কখনো প্রকাশ করতে নেই। যাই হোক, বাদ দাও, এসব ভেবো না। রিমি আর কিছু বলতে পারেনি অরিনকে। একটা ছোট মেয়ে হয়ে এত বড় ভার্সিটির ইংলিশের প্রফেসরকে আর কে বা বোঝাবে। এভাবেই চলছে। কয়েকদিন পর অরিনের কাকা ওর মা বাবাকে নিয়ে রাজশাহী আসে। রানুর বাবা সেদিন থেকে যায়। রাতে খাবার শেষে অরিনকে ডেকে বলে, মা, আমি কিছু কথা বলতে চাই। জি কাকা, বলেন। সংসার ধর্মই বড় ধর্ম। সংসার ছাড়া মেয়েদের মানায় না। এভাবে তো আর চলা যায় না, নতুন করে কিছু ভাবতে হবে। কাকা ঠিক আছে, কিন্তু আমি এসব নিয়ে আর ভাবতে চাই না। তুমি তো এত বড় বিশ্ববিদ্যালয়ে পড়াও, তুমি তো বুঝোই এরকম অ্যাক্সিডেন্ট হরহামেশা অনেক এর সাথেই হয়ে থাকে। হতাশ হলে চলবে না। যাই হোক, আসল কথায় আসি। রানুর বিয়ের দিন তোমাকে একটা ছেলে দেখেছে, তার মা বাবাও পছন্দ করেছে দেখে। তোমার সব কিছু জানার পরেও ছেলেটা তোমাকে বিয়ে করতে চায়। সফটওয়্যার ইঞ্জিনিয়ার, একটা বড় মাল্টি ন্যাশনাল কোম্পানিতে ভালো মাইনে পায়।
ছোট পরিবার, ছেলেটা বড় আর একটা ছোট বোন আছে। সচ্ছল পরিবার। আমি তোমার মা বাবাকেও দেখিয়েছি ছেলেটাকে, সবার পছন্দ। কিন্তু মা, তোমার কথাই সব হবে। কাকা সব ঠিক আছে, কিন্তু আমি প্রিপারেড না এখন। আগে একবার তুমি ছেলেটাকে দেখো, দেখা করো তার সাথে, তারপর না হয় না করে দিও যদি পছন্দ না হয়। ও ভালো কথা, ছেলেটার নাম মুসাব্বির আদনান রাজ। নামটা শুনে বুকটা ধপ করে উঠল অরিনের। রাজের পুরো নাম S.A. রাজ। কি হলো, কি ভাবছো? না কিছু না কাকা, আমি একটু ভাবি, তারপর দেখা যাক কি হয়। আচ্ছা মা, সমস্যা নেই, তুমি সময় নাও, তবে বেশি সময় নিও না। ছেলেটার ব্যাপারে খোঁজ খবর নিয়েছি, ভালো একটা ছেলে। ঠিক আছে। পরের দিন রানুর বাবা চলে যায় সিরাজগঞ্জ। অরিনের মা বাবা চায় না তার মেয়েকে কোনো প্রকার জোর জবরদস্তি করতে, তাই কখনো এই ব্যাপারে অরিনকে কিছু বলেনি। অরিন আবারও কাজের মাঝে ব্যস্ত হয়ে গেল, আর রাজ প্রতিদিন তাকে ইমপ্রেস করার চেষ্টায় ব্যস্ত। এভাবেই চলছে দিনগুলি। এর মাঝে রাজের একজন ক্লাসমেট মিমের বিয়ে ঠিক হয়ে গেল, আর সেই বিয়েতে মিমের ক্লাসমেটরা ছাড়াও ডিপার্টমেন্টের স্যার ম্যামদেরও ইনভাইট করা হলো। বিয়েতে সেদিন অরেঞ্জ গ্রিন কালারের জামদানি পরেছিল, মাথায় স্কার্ফ, লম্বা হাতে ম্যাচিং ব্ল্যাক কালারের ব্লাউজ, হাতে হ্যান্ডব্যাগ আর ম্যাচিং হিল, হালকা লিপস্টিক। সবকিছু মিলিয়ে সবার দৃষ্টি নতুন বউ বাদ দিয়ে অরেনের দিকেই ছিল। অরেন কিছুটা অস্বস্তিজনক অবস্থায় ছিল, আর রাজ সাদা প্যান্ট সাথে ব্ল্যাক পাঞ্জাবি, উপরে গ্রিন কোটি। মনে হয় যেন দুজনে ডিসাইড আগেই করে রেখেছিল, কিন্তু সেরকম কিছুই না। রাজ জানে অরিনের ব্ল্যাক আর গ্রিন পছন্দ, তাই পড়েছে, কিন্তু এভাবে ম্যাচিং হবে বুঝতে পারেনি। ওয়াও, আমাদের কানেকশনটা দেখছেন? ম্যাচিং ম্যাচিং। কাকতালীয় জিনিস কখনো কানেকশন হয় না। আচ্ছা, আপনি সবকিছু সবসময় নেগেটিভ ভাবেন কেন? একটু পজিটিভ ভাবেন না প্লিজ। আমি সবসময় নেগেটিভ মাইন্ডেড। আপনি বিশ্বাস করেন বা নাই করেন, हमारी अनोखा प्रेम कहानी कभी खत्म नहीं होगी। अब मेरी है, मेरे ही रहना। সেটা কখনো হবে না। ম্যাম, আপনাকে কিন্তু সুন্দর লাগছে। ধন্যবাদ আপনাকে। আরে তুমি কে? জি, আমি এসএ রাজ। অন্য ডিপার্টমেন্টের হওয়ায় রাশিদ সাহেব চিনতে পারেনি, আর রাশিদ সাহেবের আত্মীয় হয় মিম। ও, মনে হচ্ছে তুমিও ম্যামের সাথে মেসিং করে পাঞ্জাবি পরছো। জি, আপনি ঠিকই বলেছেন, আমরা ম্যাচিং করেই পড়েছি। ও, তোমরা একে অপরকে চেনো? কি যে বলেন না, কাছের মানুষকে চিনব না মানে? কাছের মানুষ মানে? জি, আমি ওনার হবু হাজব্যান্ড। রাজ, ফালতু কথা বলা বাদ দাও। আর রাশিদ সাহেব, আপনিও কেন এসব আজগুবি কথা শুনছেন কে জানে। দূর, আমার এখানে থাকাই উচিত না। বলে অরিন সেখান থেকে চলে গেল। তার মানে তুমি যা বললে সব মিথ্যে? একদম মিথ্যে নয়, পুরোটাই সত্যি। উনি একটু রাগী মানুষ তো, তাই আর কি। কিন্তু তোমাকে তো ছোট মানুষ মনে হচ্ছে। আরে কি বলেন এগুলো? ছোট মানুষ মানে? দাঁড়ান, বিয়ে করতে দেন, 1 বছরের মাথায় একসাথে 3-4টা বাচ্চার বাবা হয়ে যাব। কথাটা বলেই সেখান থেকে চলে গেল। রাশেদ সাহেব আবুলের মতো হাঁ করে সেখানেই দাঁড়িয়ে রইল। সব কথা যেন তার মাথার উপর দিয়েই গেল। আলহামদুলিল্লাহ, মিমের বিয়েটা সম্পন্ন হবার পর সাউন্ড বক্সে গান বন্ধ করে স্পিকার লাগিয়ে দিল। আসসালামু আলাইকুম, আমি এসএ রাজ। আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি। যে যেখানে ছিল সবাই রাজের দিকে তাকালো। আচ্ছা, আপনাদের কাছে আমার কিছু প্রশ্ন। নাম্বার 1, কাউকে ভালোবাসতে কি কোনো শর্তের প্রয়োজন আছে? নাম্বার 2, ভালোবাসায় কি কখনো বয়স বাধা হতে পারে? নাম্বার 3, একটা ছেলে যদি তার হাঁটুর বয়সী মেয়েকে বিয়ে করে বাহবা পায়, তাহলে নিজের থেকে বড় বয়সী মেয়েকে বিয়ে করা যাবে না কেন? রাজের কথা শুনে সবাই খানিকক্ষণ চুপ করে থাকলো। তারপর সবাই একসাথে যে যার মতো করে মন্তব্য করতে লাগলো। দেখুন, আপনারা এক এক করে বলুন, সবাই যদি বক্তা হন শ্রোতা হবে কে প্লিজ? সবার মন্তব্য অনুযায়ী ভালোবাসায় কোনো শর্ত হয় না, ভালোবাসায় বয়সও ফ্যাক্ট না,
কিন্তু গরমে এই জায়গাতেই খানিকটা খটকা লাগলো সবার। অনেকে বলল, সমাজে যে বিষয় সাপোর্ট করে না তার নাম অসামাজিকতা, অর্থাৎ অসামাজিক কাণ্ড তারাই করে যারা মানসিক ভারসাম্যহীন, মানে পাগল। আবার অনেকে এটাকে বাহবাও দিল। সবকিছু শোনার পর রাজ বলল, কথাটা মানতে পারলাম না। একটু পজিটিভ ভাবে চিন্তা ভাবনা করেন, তাহলে সমস্যা নেই। এই সমাজের কথা বলছেন, আপনি দুবেলা না খেয়ে থাকেন, দেখেন কেউ খাইতে দেয় কিনা। আরে আপনি যদি টাকা পয়সা বা আপনার নাম ডাক থাকে, অনেক সম্মান পাবেন। তেল মাথায় তেল দেওয়া যাকে বলে। আপনি যে কথাটা বললেন না, সেটা চিন্তা ভাবনা করাটাই ভারসাম্যহীনতার পরিচয়। একটু ভেবে দেখবেন। আর একদম মনে হয় না আমার সেটা। আমি যথেষ্ট দেখেছি সমাজ ব্যবস্থাকে। একটা রিয়েল ঘটনা বলি আপনাদের। আমাদের এলাকায় এক আপু থাকতো, অনেক ভালো একটা মেয়ে। কলেজে যাওয়ার পথে এলাকার বকেটেরা চালাইতো। আপু তাদের প্রেম নিবেদন অস্বীকার করায় একদিন রাস্তা থেকে জোরপূর্বক আপুকে তুলে নিয়ে গিয়ে গ্যাংরেপ করে। পরে গ্রামের রাস্তায় ফেলে রেখে যায়, রক্তাক্ত বিকৃত কাপড়ে। আচ্ছা, আপুর দোষটা কোথায় ছিল? এই সমাজ তাকে গ্রহণ করেনি। তাকে তার পরিবারের রাস্তাঘাটে চলাফেরা কতটা কষ্টের হয়েছিল নিজে দেখেছে। একসময় অসহায় হয়ে আপুর আত্মহনন, আর পরে তার পরিবারও এখানে থাকতে পারেনি। আর সিনেমার সব গল্পই শুধু গল্প হয় না, বাস্তবতার নিরিখে অনেক কিছু হয়ে থাকে। তাহলে কাকে আপনি মানসিক অসুস্থ বলছেন? রাজের কথাগুলো শোনার পর সবার মুখ বন্ধ হয়ে গেল। তবে কিছু মানুষের জন্মই হয় তর্ক বিতর্কের জন্য। আপনি যতই সঠিক হন না কেন, এরা তর্ক করতে করতে এক সময় আপনাকে তার পর্যায়ে নিয়ে আসবে। দেখুন, আমি একজনকে ভালোবাসি। সে আমার থেকে বয়সে বড়। এতে আমার বা আমার পরিবারের কোনো সমস্যা নেই। কে কি বলে যদিও আমার এসবে যায় আসে না, তবে যাকে ভালোবাসি তার যায় আসে। তার কাছে এই সমাজে চাওয়াটাই সব। নিজের চাওয়া পর নিজের মাঝে মেরে ফেলতে চাইছে। অনেকটা ভূমিষ্ঠ না হওয়া শিশুকে মায়ের পেটে মেরে ফেলার মতো, শুধুমাত্র এই সমাজে আপনাদের মতো কিছু মানুষের বিকৃত মন মানসিকতার জন্য। দেখুন, মানুষ সামাজিক জীব, সমাজবদ্ধ হয়ে বসবাস করে মানুষের ধর্ম। কিন্তু এই সমাজ কিন্তু একা একা সৃষ্টি হয়নি। সমাজের জন্য মানুষ হয়নি, কিন্তু মানুষের জন্য সমাজের জন্ম। আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চেয়ে 15 বছরের বড় মেয়ে হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছিল। সে আমরা যারা নিজেদের মুসলমান বলে জাহির করি, তারা কিভাবে আমার কথা বিদ্বেষ প্রকাশ করে। রাজের এই কথার পর আর কেউ এই শব্দটাও করেনি। সেদিনের পর হয়তো কিছু মানুষের মানসিকতা চেঞ্জ হলেও হতে পারে, কিন্তু অরিন বিষয়টাকে খুব গভীর ভাবে অনেকবার ভেবেছে। সে কিছুই বুঝে উঠতে পারছে না কি করবে।